হচ্ছে আমাদের আজকে সেশনটাতে আমাদের টপিকগুলো হচ্ছে মডিউল ইনস্টলেশন অ্যান্ড ওডো অ্যাপস, দেন হচ্ছে মাস্টার কনফিগারেশন, ইন টু ইন প্রসেস ফ্লো, দেন হচ্ছে ওডো অ্যাপ স্টোর। তো আজকে এই সেশনটাতে সবচেয়ে মজার একটা ফিচার হলো এখানে আমরা হচ্ছে ওডো ইআরপি ডেভেলপমেন্ট দেখব, পাশাপাশি আমরা হচ্ছে ফাংশনাল বিষয়টা নিয়েও আমাদের হচ্ছে আজকে ফিচারটা ইনক্লুড করা আছে। সো আই হোপ এটা হচ্ছে আপনাদের ভালো একটা আহ, শিখার একটা ক্যাপাবিলিটি বৃদ্ধি করবে। সো ওকে। প্লিজ কন্টিনিউ। আমরা হ্যাঁ, আজকের অলরেডি আমি একটা ডাটাবেজ সবার জন্য রেডি করে রেখেছি, যেখানে আমরা সরাসরি লাইভ ওডোর ইন্টারফেস কিরকম হয়, ওডো 19 ইন্টারফেস কিরকম হয়, এবং সেখান থেকে আমরা মডিউল কিভাবে ইনস্টল দিব। ইনিশিয়ালি যখন কোনো মডিউল থাকে না, তখন ওডোতে দেখতে এরকম একটা ভিউ চলে আসে, যেখান থেকে আমাদের পরবর্তীতে কোনো একটা মডিউল, যেই যেই মডিউল আমাদের দরকার সেটা আমরা ইনস্টল করে নিই। এখানে যেমন অ্যাপস নামে একটা অপশন আছে, সেখানে আমরা যদি ক্লিক করি, এখানে আমরা দেখব ওডো এন্টারপ্রাইজে যত ধরনের মডিউল তারা অফার করে সেগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। এখান থেকে সিম্পল যদি আমরা শুধু হচ্ছে এই ইনভেন্টরি মডিউল, আমাদের যদি ইনভেন্টরি ম্যানেজ করার প্রয়োজন হয়, আমাদের শুধু যদি ইনভেন্টরি মডিউলটা অ্যাক্টিভ করি, তাহলে সেটা পুরো ইন ডিটেলস ইনস্টল হয়ে যাবে। এটা ইনস্টল হতে একটু টাইম নিবে, আমরা কিছুক্ষণ ওয়েট করব, 1 মিনিটের মতো। ওকে, আমাদের মডিউলটি ইনস্টল হয়ে গেছে। অতি সিম্পল, আমরা যে কোনো রেডি মডিউল আমরা ইনস্টল করার মাধ্যমে সেটা সরাসরি ইউজ করা শুরু করতে পারি। জি, এই যে ইনভেন্টরি মডিউল ইনস্টল করার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি এখানে শুধু ইনভেন্টরি না, ড্যাশবোর্ড, তারপর বারকোড, এই কয়েকটা মডিউল এখানে চলে এসেছে। এটাই মেইনলি যে ইনভেন্টরির জন্য আমাদের যা যা যেই যেই মডিউল দরকার পড়ে সেগুলা একটার উপর একটা ডিপেন্ডেন্ট হয়ে আমাদের মডিউলগুলো অটোমেটিকলি ইনস্টল হয়ে যাবে। যে এখন আসি বেসিক ইন্টারফেস ওডোতে। আসলে লিস্ট ভিউ ওডোতে মেইনলি লিস্ট ভিউ, ফর্ম ভিউ এবং কানবান ভিউ, এই তিনটা ভিউই সব জায়গায় দেখা যায়। আমরা যদি অন্য আরেকটা মডিউল সহজে বোঝার জন্য এই ভিউ সম্পর্কে আমরা যদি কোনো একটা মডিউল ইনস্টল দিই, যেমন সেলসটা, এখানে আমাদের অনেক বেশি ডিটেলস আছে, বুঝতে সুবিধা হবে। আমি সেই জন্য সেলসটা ইনস্টল দিয়ে নিচ্ছি। ওকে, আমাদের মডিউলটি ইনস্টল হয়ে গেছে। এখন যদি আমরা ওর তিনটা ভিউ নিয়ে, ভিউ যেটাকে আমরা বলছি মেইনলি তিন ধরনের ইউআই, যেটা দিয়ে বলতে গেলে আমাদের সকল ডেভেলপমেন্ট বলেন বা ওডোর প্রত্যেকটা ভিউ বলতে গেলে সেম। যদি আমরা বলি যে লিস্ট ভিউ প্রত্যেকটা মডিউলের জন্য সেম থাকে, ফর্ম ভিউ প্রত্যেকটা মডিউলের জন্য সেম থাকে, কিন্তু ইনফরমেশন আলাদা। তারপর কানবান ভিউ, যদি ওটা বিভিন্ন ধরনের ডিজাইন করা যায়, বলতে গেলে ওয়ান কাইন্ড অফ সেমই থাকে ইনফরমেশন অনুযায়ী।
ওয়েট, একটু টাইম নিচ্ছে, কিছুক্ষণ ওয়েট করলেন। ওকে, চলে এসেছে আমাদের মেইন মেনুটা। এখন যদি আমরা সেলস মডিউলের ভিতরে আসি, সেলস মডিউলের ভিতরে আমরা এখানে দেখতে পারবো, যদি এখানে মাল্টিপল কোম্পানি আছে, কোম্পানি অলরেডি কনফিগার করা আছে, এই কারণে কোম্পানি অনুযায়ী আমরা ডাটাগুলো দেখতে পারবো। ওকে, এটা হচ্ছে ওডোর লিস্ট ভিউ। লিস্ট ভিউ সবসময় একটা লিস্ট আকারে থাকে, লিস্ট আকারে ডাটাগুলো শো করে। আমরা এখান থেকে চাইলে আরো বিভিন্ন ধরনের ডাটা চাইলে আমরা দেখতেও পারি। আমাদের এমন কোন ডাটা যদি দরকার না পড়ে, যে সেলস পারসন কে বা এনিথিং ডাটা যেটা আমরা সেট করে রাখবো, সেটা চাইলে আমরা এক্সট্রা ডাটাও দেখতে পারি, অথবা আমরা এখান থেকে কোনো কিছু হাইডও করতে পারি। এটা হচ্ছে একটা লিস্ট ভিউ এর ইন্টারফেস। ওডোর প্রত্যেকটা জায়গায় লিস্ট ভিউ ইন্টারফেস সেমই থাকে। তারপর যদি আমি লিস্ট ভিউ ভিতরে ঢুকি, তখন আসবে হচ্ছে, এটাকে আমরা বলি হচ্ছে ফর্ম ভিউ। ফর্ম ভিউর ইন্টারফেসটাও সব সব জায়গায় ওয়ান কাইন্ড অফ এরকমই থাকে, ডান সাইডে থাকে। এটাকে আমরা বলি হচ্ছে চ্যাটার বা লগ নোট বলতে পারি আমরা। ডান সাইডে বিভিন্ন লগ আসে, আমরা যে ধরনের অ্যাক্টিভিটি করব প্রত্যেকটা জিনিসের লগ আমাদের ডান সাইডে আসতে থাকবে। হ্যাঁ, আর এটা হচ্ছে আমাদের একটা ফর্ম ভিউ এর স্ট্রাকচার। বলতে গেলে প্রত্যেকটা ফর্ম ভিউ ওয়ান কাইন্ড অফ সেম, যা উপরে আমরা কিছু ইনপুট ফিল্ড রাখি। তারপর হচ্ছে বিভিন্ন ধরনের, এগুলোকে আমরা লাইন বলে থাকি, যে বিভিন্ন লাইন আমরা অ্যাড করা, বা সেই লাইন অনুযায়ী লাইন আমাদের বিভিন্ন ডাটা অ্যাড করা, রিমুভ করা, এগুলো আমরা করতে পারি। এটা আমরা সামনে দেখবো। হুম। তারপর আসি হচ্ছে কানবান ভিউ। ওটাতে বিভিন্ন টাইপের বিভিন্ন কানবান ভিউ একই রকম হলেও বিভিন্ন ধরনের স্টাইলে আমরা কানবান ভিউ সেট আপ করতে পারি। যেমন এই যে এখানে কানবান ভিউতে কিছু ডিটেলস ইনফরমেশন দেখা যায়, বা আমরা এখানে আমাদের মতো করে ইনফরমেশন রাখতে পারি কানবান ভিউতে। ওকে, এখন আসি হচ্ছে আমাদের হচ্ছে সার্চ, ফিল্টার এন্ড গ্রুপ। এখন বিভিন্ন ধরনের রিপোর্ট বা বিভিন্ন ধরনের ডাটা আমাদের দেখতে হতে পারে। ওটাতে যে উপরে যে একটা সার্চ বক্স আছে, মেইনলি এটার মাধ্যমে আমরা অনেক ধরনের রিপোর্ট আমরা এখান থেকে জেনারেট করতে পারি, বা আমরা এক্সেলে এক্সপোর্ট করতে পারি। এই জায়গায় আমাদের কাছে বিভিন্ন ধরনের ফিল্টার আছে। যেমন আমরা ফিল্টার করে দেখতে পারি যে আহ, কোনো একটা স্পেসিফিক ডেট, যে আমরা ধরলাম আমাদের এপ্রিল মাসে, যদি এপ্রিল মাসে প্রত্যেকটাই এপ্রিল মাসে দেওয়া আছে, এভাবে দেখা যাবে না। আমরা যদি এখানে কোনো একটা স্পেসিফিক কাস্টমারের ইয়া দিয়ে ফিল্টার করতে পারি, যে এই কাস্টমার আমাদের থেকে কতগুলা সেল হয়েছে, সেটা আমরা এখান থেকে ফিল্টারের মাধ্যমে দেখতে পারি। যেমন আমরা এখানে দিলাম ফিল্টার, এখানে হচ্ছে আমরা কি দিয়ে সার্চ করতে চাই, মেইনলি আমরা কাস্টমার দিয়ে, CUS কাস্টমার ইকুয়াল টু, এখান থেকে আমরা সিলেক্ট করে দিব। ঠিক আছে, কোন কাস্টমার, একটা কাস্টমার এখান থেকে আমি সিলেক্ট করে দিই। এই কাস্টমার, এই যে এখানে ফিল্টার হয়ে শুধুমাত্র ওই কাস্টমারের ইনফরমেশন গুলাই দেখা যাবে, অন্য কোনো কিছু আর দেখা যাবে না। আমরা এখান থেকে টোটাল ইনফরমেশন দেখতে পাচ্ছি যে সে আমাদের কাছ থেকে এত টাকা সেল করেছে। তারপর যদি আমরা আসি গ্রুপের ভিতরে, আমরা হচ্ছে প্রত্যেকটা জিনিস গ্রুপ গ্রুপ করে দেখতে পারবো। যেমন কিরকম, আমি একটা দেখাই, এখানে কাস্টমারদের যদি আমি গ্রুপ করে ফেলি, তখন দেখা যাবে কি যে কোন কোন কাস্টমার আমাদের কাছ থেকে কি পরিমাণ অর্ডার নিয়েছে। আমরা এটাকে ডিক ডাউন করলে আমরা দেখতে পাবো, ঠিক আছে, কোন কোন সেই অর্ডার। তারপরে আমরা প্রত্যেকটা কাস্টমার বা আমরা এনিথিং, যে কোনো কিছু আমরা গ্রুপ করতে পারি। যেমন আমাদের যদি মাল্টিপল সেলস পার্সন থাকে, আমরা সেলস পার্সন দিয়ে গ্রুপ করে দেখতে পারি, যে ঠিক আছে, আমাদের যদি এখানে একটাই সেলস পার্সন আছে ডেমো ডাটাতে, এখানে মাল্টিপল সেলস পার্সন থাকলে মাল্টিপল সেলস পার্সন অনুযায়ী আমরা ডাটা দেখতে পারবো, এবং এটা আমরা ডিক ডাউন করে দেখতে পাবো তার কি কি অর্ডার আছে। এজ ইট ইজ, এটা হচ্ছে শুধু সেলস এর জন্য না, প্রত্যেকটা মডেলের ক্ষেত্রেও এই সেম ওয়েতেই, মানে বলতে গেলে সেম প্রসেস, সার্চ করা, গ্রুপ করা, ফিল্টার করা, এবং লিস্ট এবং কানবান। ওকে, এখন আমরা আসি আমাদের দ্বিতীয় পার্টে, মাস্টার কনফিগারেশন। ওটাতে আমরা মাল্টিপল কোম্পানি, অনেকজন ইউজার এবং ইউজারদের পারমিশন সেট আপ করতে পারি। আহ, তারপর আমরা বিভিন্ন ধরনের প্রোডাক্ট যেগুলো আর কি আমরা পারচেস করব, সেল করব, সেগুলো আমরা কনফিগার করতে পারি। আমরা সেটাই একটা দেখবো, যে সিম্পল আমরা হচ্ছে একটা কোম্পানি তৈরি ক্রিয়েট করব এখানে। যদি অলরেডি আমাদের কয়েকটা কোম্পানি টেস্টিং পারপাসে তৈরি করা আছে। হ্যাঁ, এখানে তিনটা কোম্পানি আমাদের এখানে তৈরি করা আছে। আমাদের এখানে নিউ বাটনে ক্লিক করলেই, আমরা যদি সেটিং থেকে কোম্পানিসে যাই, তাহলে আমরা এখানে নিউ বাটনে ক্রিয়েট করলেই আমরা মাল্টিপল কোম্পানি এখানে অ্যাড করতে পারবো। আমাদের যতগুলা নর্মালি সাধারণত বাংলাদেশের কোম্পানিগুলা একটা গ্রুপ অফ কোম্পানি হয়ে থাকে। তো একটা গ্রুপ অফ কোম্পানিতে বিভিন্ন অনেকগুলো কোম্পানি থাকে একটা গ্রুপের আন্ডারে। তো ওটাতে এই যে উপরে যে ডান সাইডে একটা অপশন আছে, এখানে ক্লিক করলে আমরা সবগুলা গ্রুপ অফ কোম্পানি, মানে সবগুলো কোম্পানির নামগুলো দেখতে পারবো। আমরা যেই কোম্পানির ডাটা আমরা দেখতে চাই,
এখানে শুধু ক্লিক করলে আমরা সেই কোম্পানির ডাটাগুলো দেখতে পারবো এখান থেকে। তারপর আসি, আমরা যদি ইউজারে যাই, আমরা এখান থেকে আমাদের প্রয়োজন মতো ইউজার্স এখানে তৈরি করে নিতে পারবো। যদি আমরা একটা ডেমো ইউজারের কাছে আসি, এখান থেকে যেমন সেই ইউজারটা কোন কোম্পানি এক্সেস পাবে। একজন ইউজার মাল্টিপল কোম্পানি যদি থাকে, তখন আমরা তো এক একজন এমপ্লয়ি তো আর সবগুলো কোম্পানি এক্সেস পায় না। তাকে আমরা ডিফল্ট একটা কোম্পানি, যদি কখনো মাল্টিপল কোম্পানি এক্সেস পেয়ে থাকে তা, অথবা তাকে যদি আমরা যেই কোম্পানির এক্সেস দিব, সে শুধু সেই কোম্পানি ইনফরমেশনই দেখতে পারবে আর সেই কোম্পানিতে কাজ করতে পারবে। তারপর এমন হয় যে একজন ইউজার তো শুধু, যদি সেলস পার্সন হয়ে থাকে, সেলস পার্সন তো শুধু সেলস এর এক্সেস পাবে, সে তো ইনভেন্টরি, অ্যাকাউন্টিং ইত্যাদি এক্সেস পাবে না কখনোই, বা সে প্রোডাক্ট ক্রিয়েট নাও করতে পারে। সেই এক্সেস গুলো আমরা এখান থেকে চেঞ্জ করে দিতে পারি। যেমন আমরা যদি এখন দিয়ে দেই যে সে কোনো ইনভেন্টরি এক্সেস পাবে না, এটা সেভ দেওয়ার সাথে সাথে দেখা যাবে যে আমার এখান থেকে ইনভেন্টরি এক্সেসটা চলে যাবে। এই জন্য আমি এখন দিচ্ছি না, কারণ এক্সেসটা আমার এখান থেকে চলে যাবে আমরা যদি এখান থেকে চেঞ্জ করে দিই। মেইনলি ইউজারের পারমিশন গুলো আমরা এই সিম্পল একটা ফর্ম থেকেই সব ধরনের পারমিশন, যাকে যেরকম পারমিশন দেওয়া সেরকম আমরা পারমিশন দিতে পারি ওডোতেই। এটা ওডোর ডিফল্ট ফিচার। ওকে, তারপর আসি হচ্ছে, আমরা এন্ড টু এন্ড একটা প্রসেস ফ্লো দেখব যে কোনো ট্রেডিং বিজনেসে। যে যারা একটা প্রোডাক্ট পারচেস করে, প্রোডাক্ট পারচেস করে ইনভেন্টরিতে নিয়ে আসে, নিয়ে আসার পরে সেটা আবার সেল করে দেয়। সেল করে যে বিজনেসটা, এই টাইপের যে যে কোনো বিজনেস রানিং করার জন্য যে ফ্লো, সেটা আমরা একটা রানিং ফ্লো চালাই দেখবো। এটার জন্য আমি অলরেডি একটা ডাটাবেস কনফিগার করে রেখেছি, কারণ একটা বিজনেস চালানোর জন্য আসলে শুধু সেলস বা পারচেস না, সেলস, পারচেস, অ্যাকাউন্টিং, এক্সপেন্স সবগুলো মডিউল দরকার এবং উইথ কনফিগারেশন সহ দরকার। তো আমি যদি সেই ডাটাবেসটায় শিফট হয়ে যাই এখন, ওকে, ওকে, এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের একটা রেডি ডাটাবেস যে কোনো একটা ট্রেডিং কোম্পানির জন্য। যে তাদের কি কি প্রয়োজন, তাদের পারচেস মডিউল দরকার, ইনভেন্টরি ম্যানেজ করা দরকার, তাদের হচ্ছে সিআরএম, যেখান থেকে কাস্টমার আসে, কাস্টমারদের লিড কনফার্ম হওয়ার পর সেখান থেকে সেল জেনারেট হয়, সেল জেনারেট হওয়ার পরে পারচেস করলে সেটা হচ্ছে অ্যাকাউন্টস থেকে যায়, তারপর হচ্ছে অ্যাকাউন্টস এর মানে খরচা হিসেবে যায়, তারপর হচ্ছে সেল করলে সেটা সেখানকার প্রফিট হিসেবে আহ, চলে আসবে। আচ্ছা, ঠিক আছে, তারপর হচ্ছে আমরা এখানে ড্যাশবোর্ডটাও দেখবো, ড্যাশবোর্ডে আসলে কিরকম ডাটা দেখা যায়। ওডোর যেই ডিফল্ট ড্যাশবোর্ডটা আমরা মানে ওডো প্রোভাইড করছে সেটা। ওকে, শুরুতে আমি একটু দেখাই যে আমি এখানে অলরেডি তিনটা প্রোডাক্ট ইনভেন্টরির ভিতরে, তিনটা প্রোডাক্ট আমি অলরেডি কনফিগার করে রেখেছি, সরি, চারটা প্রোডাক্ট অলরেডি কনফিগার করে রেখেছি। যেমন একটা ডাইনিং টেবিল বা বেড, ম্যাট্রেস, একটা যে কোনো একটা ফার্নিচারের দোকান এরকম, সেখানে প্রত্যেকটা প্রোডাক্টে আমি অলরেডি সেলস প্রাইস, কস্টিং কিরকম হবে, পারচেস প্রাইস, যদিও আমরা যদি ওটাতে এন্ট্রি দিয়ে দেই সেটা অটোমেটিকলি এই কস্টটা নিয়ে নিবে। প্রত্যেকটা আমি এইভাবে কনফিগার করে রেখেছি অলরেডি। এখন আমরা অ্যাকাউন্টিং এর ভিতরে যদি আসি, অ্যাকাউন্টিং এও আমি অলরেডি ওপেনিং ব্যালেন্স দিয়ে রেখেছি। যেমন ব্যাংকে আমার 2 লাখ টাকা আছে, আবার ক্যাশে আমার 1 লাখ টাকা আছে। তো আমরা সিম্পল সেই অনুযায়ী আমরা এখন বাই সেল করতে পারি। এরপর যদি আমরা অ্যাকাউন্টিং এর রিপোর্টে আসি, রিপোর্টে আমরা পরে আসতেছি, আগে আমরা বাই সেল শুরু করি। যদিও অ্যাকাউন্টিং এর রিপোর্টটা আসলে এরকম আসে, এটা হচ্ছে ওডোর ডিফল্ট রিপোর্ট। যদিও এই রিপোর্টটা সাধারণত বাংলাদেশে আসলে এরকম ফরম্যাটে থাকে না। বাংলাদেশের জন্য আমাদের ফরম্যাট গুলো কনফিগার করে দিতে হয়, ডেভেলপ করে দিতে হয় আলাদা করে। এটা হচ্ছে ওটার ডিফল্ট আর কি ফরম্যাটটা। ওকে, শুরুতে আসি হচ্ছে পারচেসটা নিয়ে। এখানে এখন বর্তমানে কোনো পারচেস নেই, একদম ক্লিন একটা ডাটাবেস। এখন যদি আমরা তার আগে বলে রাখি, আমরা হচ্ছে আহ, কিছু কাস্টমার এবং ভেন্ডর সেটাও আমরা ক্রিয়েট করে রাখতে পারি। আমি অলরেডি, আমরা যদিও এই কাস্টমার ভেন্ডর বিভিন্ন জায়গা থেকে তৈরি করতে পারি, যেমন সেলস থেকে আমরা কাস্টমার তৈরি করতে পারি, পারচেস থেকে আমরা ভেন্ডরদের তৈরি করতে পারি। যেমন পারচেসে গেলাম, পারচেস থেকে এখান থেকে আমরা সরাসরি ভেন্ডর তৈরি করতে পারি, অথবা আমরা যখন পারচেস করতেছি সেই টাইমেও আমরা ভেন্ডর তৈরি করে ফেলতে পারি। এমন না যে আমাদের আগে থেকেই ভেন্ডর গুলাকে তৈরি করে আসতে হবে।
এমন না। ওকে, আমরা যদি নিউ পারচেসে আসি, তখন এখানে যেটা কথা বললাম যে অলরেডি অনেকগুলো ভেন্ডর আমি কাজ তৈরি করে রেখেছি এখানে, এই কারণে এটা অলরেডি দেখাচ্ছে এখানে কি কি ভেন্ডর আছে। এখন এমন যদি হয় যে না আমার কোনো একটা নতুন ভেন্ডর আমি ক্রিয়েট করে আসিনি, তখন কিন্তু এই যে এখানে আমি এবিসি লেখার সাথে এই নামে কোনো ভেন্ডর এখানে নাই, তো এখানে ক্রিয়েট করতে বলতেছে। আমি যদি এখানে ক্রিয়েট করি সাথে সাথে ভেন্ডর ক্রিয়েট হয়ে যাবে। ওকে, আমি এটা করলাম না, কারণ আমি অলরেডি কিছু ভেন্ডর কনফিগার করে রেখেছি। যেমন এখানে আসি কুমিল্লা মডার্ন ফার্নিচার। ওকে, ঠিক আছে, কুমিল্লা মডার্ন ফার্নিচার থেকে এখন আমরা কয়েকটা ফার্নিচার কিনবো, যেহেতু এটা আমাদের ট্রেডিং বিজনেস। তো আমরা হচ্ছে প্রথমে পারচেস করবো, পারচেস করে সেটা সেল করব। ওকে, এখান থেকে আমরা ঠিক আছে ডাইনিং টেবিল আমরা পারচেস করি। ওই যে আমি ইউনিট প্রাইসটা কনফিগার করে রেখেছিলাম, কস্টিং, সেই কস্টিং প্রাইস 6,000, সেটা কিন্তু এখান থেকে অটোমেটিকলি চলে এসেছে। এখন আমরা এটা চাইলে চেঞ্জও করতে পারবো। আমি ধরলাম আমি এখানে 10টা ডাইনিং টেবিল কিনলাম। তারপর এখান থেকে আবার ওকে ম্যাট্রেস, আমি হচ্ছে আবার 6,000 টাকায় 10টা ম্যাট্রেস কিনলাম। ওকে, এখানে আমরা নোট দিয়ে রাখতে পারবো বিভিন্ন ধরনের। তারপর এই অর্ডারটা যখন আমরা কনফার্ম করব, কনফার্ম করার পরে এখন আসবে হচ্ছে প্রোডাক্টটা। যেহেতু আমরা অর্ডার কনফার্ম হয়েছে, আমরা প্রোডাক্টটা রিসিভ করব, তারপর আমরা একটা বিল জেনারেট করব। আমরা যখনই প্রোডাক্টটা রিসিভ করব তখন আমাদের সেটা স্টকে ইন হয়ে যাবে। এখন পারচেস অর্ডারের ভিতরে এই যে আমরা যে লিস্ট ভিউটা একটু আগে দেখেছিলাম, এই যে এখানেও সেম একটা লিস্ট ভিউ আছে। লিস্ট ভিউ এর ভিতরে গেলে এখন এখান থেকে আমরা চাইলে রিসিভ করতে পারি। যেহেতু আমার কাছে অলরেডি ইনভেন্টরি এক্সেস আছে, সেহেতু আমি এখান থেকে রিসিভ করতে পারতেছি। যদি আমি ইনভেন্টরি এক্সেসটা আমার নিজের কাছে না রেখে অন্য কোনো যে আর কি স্টোর ম্যানেজার থাকে বা স্টোরে যারা থাকে তাদের কাছে দিয়ে রাখতাম, শুধু তারা প্রোডাক্টটা রিসিভ করতে পারতো। এখন আমরা পারচেস মডিউল থেকেও জিনিসটা প্রোডাক্টটা রিসিভ, এখান থেকে রিসিভ বাটনে ক্লিক করলে আমরা রিসিভ করার ফর্মে চলে যেতে পারবো। অথবা আমরা ইনভেন্টরি মডিউল থেকে এই যে এখানে দেখবো যে টু রিসিভ, একটা প্রোডাক্ট আমাদের রিসিভ করার জন্য আছে, একটা না সরি মানে একটা রিসিভ অর্ডার আমাদের কাছে আছে, আমরা এটা এখান থেকে গিয়েও সেটাকে আমরা রিসিভ করতে পারবো। এই যে এখানে অটোমেটিকলি কিন্তু আমাদের এই রিসিভ করার ফর্মে কিন্তু অটোমেটিকলি সব ডাটা চলে এসেছে। এমন না যে আমাদের আবার দ্বিতীয়বার এখানে এন্ট্রি দিতে হচ্ছে। ঠিক আছে, আমরা আবার এন্ট্রি দিলাম। যে সাধারণত গেট পাসের ক্ষেত্রে, যদি এটা সেলস এর ক্ষেত্রে গেট পাসের ক্ষেত্রে আবার লেখা বা এন্ট্রি দিতে হয়, সেটা এখান থেকে দেওয়া লাগবে না। সবকিছু ওই পারচেসে যে একবার ফর্ম ফিল আপ করা হয়েছে সেই ফর্ম থেকে বারবার চলে আসবে। এমনকি অ্যাকাউন্টিং এর এন্ট্রি গুলো এখান থেকে অটোমেটিকলি চলে আসবে। টালি সাধারণত বাংলাদেশে অনেক পপুলার। টালিতে সাধারণত অনেকবার এন্ট্রি দিতে হয় একটা কাজের জন্য, কিন্তু ওটাতে এরকম এন্ট্রি দিতে হয় না। একবার যে এন্ট্রি হয়ে গেছে সেটা নিয়েই আমরা সামনে ধীরে ধীরে আগাবো। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি রিসিভ করার ফর্মে, এই যে আমরা ফর্মটা আসলাম ইনভেন্টরি থেকে, এটাই আমি একবার পারচেস থেকে নিয়ে এসে দেখাচ্ছি। যেমন পারচেস থেকে গেলাম, তারপর এই যে এখানে এই যে রিসিভ, এই রিসিভ বাটনে ক্লিক করার সাথে সাথে সেম ফর্মে কিন্তু আমরা চলে আসতেছি, একটার সাথে একটা ইন্টারকানেক্টেড। ওকে, এখন চাইলে আমরা এখানে ডিমান্ড আছে 10টা, মানে আমার 10টা প্রোডাক্ট আসতেছে, কিন্তু আমরা চাইলে এখান থেকে পার্সিয়ালি রিসিভ করতে পারি। এখানে 10টার জায়গায় আমরা 5টা রিসিভ করলাম, তখন হবে কি আমাদের আরেকটা রিসিভ অর্ডার জেনারেট হয়ে যাবে এখানে। তো আমি আসলে পার্সিয়ালিতে যাচ্ছি না, আমি এখন সরাসরি প্রোডাক্টটা রিসিভ করতেছি। ওকে, ভ্যালিডেট করার সাথে সাথে প্রোডাক্টটা আমার রিসিভ হয়ে যাবে, এবং এমনকি আমি ইনভেন্টরিতে সেটা দেখতে পারবো যে হ্যাঁ আমার প্রোডাক্টটা রিসিভ হয়েছে বা প্রোডাক্টটা স্টকে আছে। এখন যদি আমরা প্রোডাক্টে গিয়ে প্রোডাক্টে যাই, তখন দেখবো যে এই যে ডাইনিং টেবিল আমাদের অন হ্যান্ড কোয়ান্টিটি 10টা আছে। তারপর আমরা ম্যাট্রেস অন হ্যান্ড কোয়ান্টিটি 10টা আছে। এখন স্টক ইনভেন্টরিতে বিভিন্ন টাইপের রিপোর্ট আছে যেটা ওরা আমাদের প্রোভাইড করে। যেমন আমি স্টক রিপোর্টটায় আসি, যে কত ভ্যালুর কতটা কত আহ, কোয়ান- ইয়া, কত কোয়ান্টিটি প্রোডাক্ট আমাদের কাছে আছে, কতটা অন হ্যান্ডে আছে। এবং ফ্রি অফ ইউজ বলতে আমরা বোঝাচ্ছি যে এখানে এটা এখন সেল করার জন্য রেডি, ফ্রি আছে। এটা এমন না যে অন্য কেউ সেল অর্ডার, মানে কেউ অর্ডার দিয়ে রেখেছে আমি কিনতে চাই, এরকম আর কি। ওকে, এটা আহ, এখান থেকে আমরা স্টকের সব ডাটা দেখতে পারবো যে আমাদের কোন প্রোডাক্ট কত কোয়ান্টিটি আছে, সেটা টোটাল ভ্যালু কত। ওকে, এখন পারচেস করলাম, কিন্তু পারচেসটা কিন্তু আমাদের এখনো কমপ্লিট হয়নি। আমাদের অ্যাকাউন্টসে কিন্তু এখনো কোনো কাজ করা হয়নি, আমরা শুধু প্রোডাক্টটা রিসিভ করলাম। আমরা যদি এখনো অ্যাকাউন্টিং এ এসে দেখি, অ্যাকাউন্টিং এ আমাদের টাকার কোনো চেঞ্জ হয়নি। তারপর আমরা যদি ব্যালেন্স শিটে আসি,
অ্যাকাউন্টসেও কিন্তু কোনো টাকার কোনো চেঞ্জ হয়নি, আমরা যে 3 লাখ টাকা ওপেনিং দিয়ে রেখেছিলাম সেটাই আছে। তো এখন আমাদের করতে হবে কি, এটা এখন যেহেতু প্রোডাক্টটা আমাদের রিসিভ হয়ে গেছে, বা আমরা চাইলে আগেও করতে পারি, এখন হচ্ছে আপলোড বিল আমাদের তো, আমরা তো যেহেতু পারচেস করলাম সেহেতু অবশ্যই আমাদের একটা বিল থাকবে। আমি যে কোনো একটা ফাইল এখান থেকে আপলোড করে দিচ্ছি। আপলোড করে দিলে এই যে এখানে বিলটা চলে আসবে। বিলটা চলে আসার পরে বিলটা যখনই আমরা কনফার্ম করব এখান থেকে, বিল ডেটটা দিয়ে দিই আমরা 28 তারিখ। বিল ডেটটা 28 তারিখ দেওয়ার সাথে সাথে দিয়ে যদি আমরা কনফার্ম করি, ওকে, আমরা কিন্তু বিলটা এখনো পে করি নাই, বিলটা আমরা শুধু কনফার্ম করেছি। যখন আমরা টাকা পাবো, তখন টাকা দিব, তখন আমরা বিলটা পে করব। এখন যদি আমরা দেখি অ্যাকাউন্টিং এর, যেহেতু আমাদের অলরেডি বিল জেনারেট হয়ে গেছে, তো সেহেতু আমরা অ্যাকাউন্টিং এর কিরকম অবস্থা সেটা আমরা একটু দেখে আসি। যেমন অ্যাকাউন্টিং এ এখন কিন্তু আমরা দেখতে পারবো যে পারচেসে, এই যে এখানে ড্যাশবোর্ডে অ্যাকাউন্টিং এর যে ড্যাশবোর্ডটা আছে, সেটা পারচেসে দেখবো যে টু পে একটা অলরেডি আছে, যেটা হচ্ছে 1,20,000 টাকা টু পে, যেটা আমরা একটু আগে তৈরি করেছিলাম। তারপর যদি আমরা রিপোর্টিং এ আসি, ব্যালেন্স শিটে, তখন আমরা দেখতে পারবো যে আমাদের যেহেতু প্রোডাক্ট আমাদের রিসিভ হয়ে গেছে, তার মানে সেটা এখন আমাদের কারেন্ট অ্যাসেটে চলে আসছে, যে ঠিক আছে আমাদের প্রোডাক্টটা আমাদের কাছে এসে এসে গেছে। এবং পেয়েবলটাও আমাদের এখানে অ্যাড হয়ে গেছে, হ্যাঁ আমাদের এই টাকাটা পে করতে হবে। ওকে, এখন অনেকেই জানতে চায় যে ঠিক আছে আমি কার কাছ থেকে আমি কত টাকা পাবো, বা কাকে আমরা কত টাকা দিব। ওডো আমাদের এখানে হচ্ছে পার্টনার লেজার নামে একটা অপশন আছে, এখানে তারা এই রিপোর্ট গুলা শো করায়। যদিও আমরা এই পেয়েবলের ভিতরে ঢুকলেও আমরা দেখতে পারবো, কিন্তু তারপরও এখান থেকেও দেখার একটা ওয়ে আছে, যেটা আর কি সুন্দর সিস্টেম ওডোতে। এই যে কুমিল্লা মডার্ন ফ্যাশন, এর ব্যালেন্স হচ্ছে মাইনাস 1,20,000, যা আমাদেরকে 1,20,000 টাকা দিতে হবে, এটা ক্রেডিটেড হয়ে আছে। ওকে, এখন আমি বিলটা কমপ্লিট করি। আমরা ওডো থেকে এই অ্যাকাউন্টিং থেকেও কিন্তু এই বিলটা কনফার্ম করতে পারবো, আবার আমরা পারচেস থেকে দিয়েও কিন্তু আমরা এটা করতে পারবো। আমরা যদি এই টু পে তে চলে যাই, তখন কিন্তু আমরা সেই বিলটাই চলে যাব, একটা থেকে একটা কানেক্টেড অবস্থাতে সেই বিলটাই চলে যাব, যেটা আর কি তখন আমরা তৈরি করেছিলাম। ওকে, এখন যদি আমি এখান থেকে পে বাটনটায় ক্লিক করি, পে বাটনটা ক্লিক করলে এই যে এখান থেকে আমাকে দেখাবে যে আমি ব্যাংকে পেমেন্ট করতে চাই না ক্যাশে। এখানে ব্যাংক বলতে শুধু একটা ব্যাংক না, আপনার এখানে আমরা এখানে যে কোনো টাইপের ব্যাংক, ধরুন আমরা এখানে 5টা ব্যাংক, বিভিন্ন টাইপের ব্যাংক থাকতে পারে, ব্র্যাক ব্যাংক, ইসলামী ব্যাংক, সবগুলা ব্যাংক আমরা আলাদা আলাদা করে কনফিগার করতে পারি, যে ঠিক আছে আমরা এই ব্যাংক থেকে পে করলাম, ওই ব্যাংক থেকে পে করলাম। আমি এখানে ক্যাশ থেকে পে করে দেখাচ্ছি। আমরা যদি এখানে পুরোটা পে না করি, এখানে যদি কম কম লিখি, তাহলে এটা পার্শিয়াল পেমেন্ট হয়ে থাকবে, তারপর আবার আরেকটা বিল জেনারেট হয়ে থাকবে অটোমেটিকলি। ওকে, আমি এখন পেড পেমেন্ট করে দিচ্ছি, এটা যেন পেইড হয়ে যায় এই কারণে। ওকে, বিলটা আমার এখানে পেইড বিল হয়ে আছে। হ্যাঁ, এখন যদি আমরা অ্যাকাউন্টিংটাই দেখি, অ্যাকাউন্টিং এর কোনো পারচেসের কোনো আহ, এই কোনো নতুন কোনো পারচেস ইয়া নাই। যদিও আমাদের এখানে ব্যালেন্স দেখাচ্ছে মাইনাস, যে কারণ আমি এক্সট্রা টাকা আমি যদিও এখানে দেখাই দিয়েছি, এই কারণে মাইনাস হয়ে গেছে। আসলে এখানে ব্যাংক থেকে পেমেন্ট করলে জিনিসটা ক্লিয়ার দেখাতো। ওকে, এখন যদি আমরা ব্যালেন্স শিটে দেখি, ব্যালেন্স শিটে দেখা যাবে যে ঠিক আছে আমাদের ব্যাংক এবং ক্যাশ থেকে যেহেতু 3 লাখ টাকা ছিল, আমাদের সেই পরিমাণ টাকা কমে গিয়েছে। ওকে, যেহেতু আমাদের এখন প্রোডাক্টটা আমাদের ইন হাউস আছে, আমাদের হাতে আছে, তখন সেই কারণে আমরা এটাকে এখন সেলিং অবস্থায় নিয়ে যেতে পারি। সেলের জন্য সাধারণত বাংলাদেশে সিআরএম অনেক জনপ্রিয়, যে সিআরএম এর মাধ্যমে কাস্টমারের সাথে কমিউনিকেট করে তারপর হচ্ছে আমরা সেলস জেনারেট করি। আমরা সেলস মডিউল থেকেও সরাসরি ডিরেক্ট সেল অর্ডার জেনারেট করতে পারবো, কোনো প্রবলেম হবে না। সেম, আমি একটা করে দেখাই, সেম অ্যাজ পারচেসের মতো, দুইটা ফর্মই সেম, প্রসেসটাও সেম, কিন্তু কাজটা একটু ডিফারেন্ট। যেমন আমি এখানে অলরেডি আমার তৈরি করা যেমন কাস্টমার আছে, যেমন এমডি রহিম উদ্দিন, আমি ওনার কাছে ধরলাম আমি একটা প্রোডাক্ট সেল করব। এখন আমি কোন প্রোডাক্টটা সেল করব, ধরলাম আমি, আমার কাছে যেহেতু ডাইনিং টেবিলটা ছিল, অলরেডি আমার ডিফাইন করা প্রাইস এবং কোয়ান্টিটি, কোয়ান্টিটি না প্রাইসটা অলরেডি চলে আসছে এখানে, যে আমি এত টাকার সেল করব, এত টাকায় সেল করব, সেলিং প্রাইস কনফিগার করা ছিল। তারপর আমরা এখানে আরেকটা প্রোডাক্ট অ্যাড করতে পারি, ম্যাট্রেস, যেটা আমাদের অলরেডি অন হ্যান্ডে আছে। টোটাল 20,000 টাকা আমরা তার কাছে সেল করব। ওকে, এখন যদি আমি এখান থেকে কনফার্ম করে দিই, কনফার্ম করলে এখন আবার সেম প্রসেস, এখন আবার সেটা ইনভেন্টরিতে ডেলিভারি হিসেবে চলে যাবে।
বা যেটাকে আমরা গেট পাস বলতে পারি, বাংলাদেশে যেটাকে গেট পাস বলে সাধারণত, যে আমরা ডেলিভারি অর্ডার এখান থেকে আমরা ডেলিভারি দেখাতে পারি। অথবা আমরা যদি আবার চলে যাই ইনভেন্টরিতে, যদি আলাদা একটা ডিপার্টমেন্ট থাকে, এখানে ডেলিভারিতে টু ডেলিভারি একটা অপশন থাকতেছে। এখানে আমরা যদি টু ডেলিভারিতে যাই, তাহলে এখানেও সেম একটা ইন্টারফেস আসবে, কিন্তু একটু ডিফারেন্ট। এটা হচ্ছে আমাদের স্টক থেকে আউট হয়ে যাচ্ছে, এরকম এরকম। ওকে, এখন যদি আমরা এটাকে ভ্যালিডেট দিই, ভ্যালিডেট দেওয়ার সাথে সাথে আমাদের এটা হচ্ছে স্টক থেকে যখন বের হয়ে যাবে মেইনলি আমরা তখনই এটা ভ্যালিডেট করে দিব। ওকে, আমি ভ্যালিডেট করে দিচ্ছি পুরোটাই। ওকে, ভ্যালিডেট করার সাথে এই যে আমরা যে উপরে একটা স্টেপ থেকে একটা স্টেপে আসি, ওটার আরেকটা সুন্দর একটা জিনিস আমি আপনাদেরকে দেখাচ্ছি। সেটা হচ্ছে আমি যে একটার ভিতর থেকে আরেকটায় গেলাম, যে আমি যে সেল অর্ডার থেকে তারপর আমরা ডেলিভারিতে চলে গেলাম। এখন এখান থেকে আমরা ডেলিভারিতে চলে গেলাম, এটা তো হচ্ছে ইনভেন্টরি একটা পার্ট। এখন কি আমরা প্রত্যেকবার বারবার আমরা সেলে ঢুকবো, তারপর ওই সেল অর্ডারটায় যাব আবার, এরকম তো আমরা করবো না। আমরা হচ্ছে এই যে উপরে যে একটা নীল কালারের একটা অপশন আছে, যেটাকে আমরা ব্রেড কাম বলি। এখন এখানে এই নেভিগেশন বারে আমরা ক্লিক করলেই এই যে এখানে সেল অর্ডার, আমরা এই সেল অর্ডার ফর্মে চলে যেতে পারবো। তারপর আমরা যদি কোটেশনে যাই বা আমরা যদি সেল অর্ডারের লিস্ট ভিতরে যেতে চাই একদম সরাসরি, তখন আমরা এই অপশনটায় ক্লিক করলে সরাসরি চলে যেতে পারবো। যদি আমরা শুধু সেল অর্ডারটাই যেতে চাই, তাহলে আমরা সেল অর্ডারটাই ক্লিক করলে সেল অর্ডারটাই চলে যাব। যেহেতু আমাদের ডেলিভারি হয়ে গেছে, আমরা চাইলে ডেলিভারিটা পরেও দেখাতে করতে পারি। আমরা আগে ইনভয়েস ক্রিয়েট করতে পারি, যে কোনো একটা আপনি আগেও করতে পারবেন বা পরেও করতে পারবেন। এটা হচ্ছে ওটা ফ্লেক্সিবিলিটি দেওয়া আছে। ওকে, আমি এখন ক্রিয়েট ইনভয়েস করি। ওকে, আমি কি ক্রিয়েট ইনভয়েস করার সাথে আমি কি রেগুলার ইনভয়েস করবো, নাকি ডাউন পেমেন্ট বা ফিক্সড অ্যামাউন্ট ডাউন পেমেন্ট এমন কোনো অপশনে যাব? আমি আমি এত কিছুতে যাব না, আমি সরাসরি রেগুলার ইনভয়েসে চলে যাব। ওকে, আমি ক্রিয়েট ড্রাফট করলাম। এখন হচ্ছে এখানে ইনভয়েস নাম্বার তারপর ডেট অটোমেটিকলি করে যাবে। যদি আমরা চেঞ্জ করার দরকার পড়ে তাহলে আমরা চেঞ্জ করতে পারবো। এখন যদি আমি এটা কনফার্ম করে দিই, কনফার্ম করে এখানেই রেখে দেই, তখন আমরা যেহেতু এটা অ্যাকাউন্টিং এর একটা অংশ ইনভয়েসটা, তো আমরা যদি ইনভেন্টরিতে যাই, ইনভেন্টরিতে যদি আমি যেহেতু আমাদের এটা ডেলিভারি হয়ে গেছে, তার মানে তো আমাদের একটা স্টক কমার কথা। আমরা যদি প্রোডাক্টে আসি, এই যে এই দুইটার স্টক একটা একটা করে কমে গেছে, তার মানে আমরা দেখতে পারতেছি যে কতগুলা প্রোডাক্ট আমাদের কাছে আছে। তারপর আমরা যদি রিপোর্টিং এ আসি, স্টক রিপোর্ট, সেখান থেকেও আমাদের দেখাবে ঠিক আছে নয়টা 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 আছে, এবং সেটার ভ্যালু কত, যেটা ইউনিট কস্ট কত ছিল এটার ভ্যালু কত, সেটা এখান থেকে আমরা টোটালটা দেখতে পারবো। ওকে, এখন যদি আমি অ্যাকাউন্টিং এ আসি, অ্যাকাউন্টিং এ রিপোর্টিং এ যদি আমরা ব্যালেন্স শিটে আসি, যেহেতু আমরা এটা কনফার্ম করে ফেলেছি, তো এখন সেটা রিসিভেবলে দেখাবে যে আমরা টাকা পাবো, রিসিভ করবো, রিসিভ করবো রিসিভেবলে। এখন সেম অ্যাজ যদি আমরা এখানে পার্টনার লেজারে আসি, পার্টনার লেজারও এটা দেখাবে যে আমরা যেহেতু কুমিল্লা মডার্ন ফার্নিচারের টাকাটা পরিশোধ করে দিয়েছি, সেই জন্য এটা এখন জিরো, তার তার সাথে কোনো দিন এখন আমাদের নাই। কিন্তু আমরা যেহেতু রহিমউদ্দিনের কাছ থেকে আমরা 20,000 টাকা পাবো, সে এখনো টাকা আমরা রিসিভ করি নাই, সেই জন্য এখন এখানে 20,000 টাকা ব্যালেন্স দেখাচ্ছে। ওকে, আমরা যদি এখন আসি সেই ইনভয়েসটা অ্যাকাউন্টিং থেকে, অ্যাকাউন্টস থেকে, কারণ অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট সাধারণত আলাদা থাকে, যে অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট তাদের ড্যাশবোর্ডে দেখতে পারবে যে হ্যাঁ আমার একটা সেল অর্ডার আনপেড অবস্থায় আছে, আমি টাকা পাবো। সে সে এখান থেকে গেলেই সে এটা দেখতে পারবে যে হ্যাঁ, আমার একটা সেল অর্ডার আছে, ইনভয়েস আছে, ওকে আমি টাকাটা রিসিভ করে তাকে আমরা বিলটা দিয়ে দিব। ওকে, সেম এস আমাদের এখানে একটা পে পে বাটন আছে, পে বাটনটায় ক্লিক করলে আমরা ব্যাংকে সেটা রিসিভ করছি নাকি ক্যাশে রিসিভ করছি, আমি দেখালাম আমি এটা ক্যাশে রিসিভ করছি। ওকে, আমি ক্রিয়েট পেমেন্ট করার সাথে সাথে এটা এখন পেড হয়ে যাবে। যদি আমাদের বিজনেস অনুযায়ী আলাদা প্রসেস থাকে, রিকনসিলেশন থাকে, আমি আপাতত এই অপশনগুলা ডিসেবল করা আছে, এই জন্য কোনো প্রসেসে যাচ্ছে না, সরাসরি এটা পেড হয়ে যাচ্ছে। এটা বিজনেস টু বিজনেস ভেরি করে, আমরা সেটা ডেভেলপ করি বা কাস্টমাইজ করা পসিবল হলে, কনফিগারেশন দ্বারা পসিবল হলে কনফিগারেশন করে দিই। আর যদি যেটা কনফিগারেশন দিয়ে ওডোতে করা যাবে না, সেটা আমরা তখন ডেভেলপ করি। এই জন্যই মেইনলি ওডো ডেভেলপমেন্টটা অনেক দরকার, যে ওডো আমাদের অনেক কিছু দিচ্ছে, কিন্তু আহ, সবকিছু বাংলাদেশের বিজনেস অনুযায়ী ম্যাচ না করার কারণে তখন আমাদের ডেভেলপমেন্ট প্রয়োজন পড়ে। ওকে, তারপর আসি হচ্ছে যেহেতু আমাদের এখন
ইনভয়েসটা আমরা টাকা পেয়ে গেছি, তার মানে কি এখন আসতেছে আমাদের প্রফিট লস নিয়ে। তার মানে তো আমাদের যেহেতু আমরা সেল হয়ে গেছে, তার মানে তো আমাদের এটা প্রফিট বা লস কিছু একটা হবে। তো আমরা যদি এখন ব্যালেন্স শিটে এসে দেখি, তখন দেখবো যে অলরেডি আমাদের রিসিভেবল এখন জিরো। কারেন্ট অ্যাসেট কি জানি বলে আমাদের 1,08,000 টাকার কারেন্ট অ্যাসেট আছে। তারপর আমাদের ব্যাংক ক্যাশে টাকাটা ঢুকে গেছে। এখন যদি আমি প্রফিট অন লস লস এই রিপোর্টটাই যদি আমি একবার দেখি, তখন আমরা দেখতে পারবো যে রেভিনিউ, আমার রেভিনিউ বলতে আমাদের সেল হয়েছে 20 লাখ টাকা, সেখানকার কস্ট অফ রেভিনিউ মানে হচ্ছে কত টাকার আমাদের প্রোডাক্ট ছিল। তারপর হচ্ছে গ্রস প্রফিট 8,000 টাকা। তারপর হচ্ছে আহ, এখানে নেট প্রফিটটা দেখাচ্ছে, যেহেতু আমাদের কোনো এক্সপেন্সের এন্ট্রি দেওয়া নাই, যে আমাদের বিভিন্ন ধরনের খরচা থাকে, এই বিল সেই বিল, অফিস বিল, অফিসের ভাড়া আছে, তারপর হচ্ছে কনভেন্স আছে ইত্যাদি। যে যখন আমরা এন্ট্রি দিব তখন সেটা এখান থেকে মাইনাস হয়ে যাবে, তারপর আমরা নেট প্রফিটটা দেখতে পাবো যে কোনো টাইমে। এটা আমরা যদি 2026 সালের পুরোটা দেওয়া আছে, এই জন্য 26 সালের ডাটাগুলো এখানে শো করছে। ওকে, এটা গেল হচ্ছে পারচেস এবং সেলস। এখন আসি হচ্ছে সিআরএম, যেটা আর কি বাংলাদেশে অনেক বেশি এখন বর্তমানে পপুলার। এখন এখান থেকে সিআরএম এ আমরা নিউ লিড, নিউ বাটনে ক্লিক করলেই আমরা একটা নিউ লিড এখানে জেনারেট করতে পারবো। সেটা এনি যে কোনো ওয়েতে আমরা লিডটা সম্পর্কে লিডটা পেতে পারি। যেমন আমি এখানে একটা লিড তৈরি করে দেখাই, যে এখানে আমি আমার নামটা দিয়ে তৈরি করি। ওকে, এখান থেকে ক্রিয়েট বাটনে ক্লিক করলেই কিন্তু লিডটা ইনিশিয়ালি অ্যাড হয়ে যাবে। এখানে আমরা চাইলে এমন দিতে পারি যে হ্যাঁ, তার থেকে আমাদের কত টাকা সেল হতে পারে সেটা আমরা এখানে বসাই দিতে পারি। আমি এত কিছু অ্যাড করলাম না, এখান থেকে অ্যাড করলেই লিডটা কিন্তু এই যে এখানে আহ, এই, চলে আসবে। এখন আমরা এই লিডকে কিন্তু বিভিন্ন টাইমে ফলো আপের মাধ্যমে এই যে যে স্টেজ গুলা দেখতেছি এখানে আমরা ড্র্যাগ এন্ড ড্রপ করতে পারবো। যেমন তার সাথে আমার মনে হলো ঠিক আছে, ওনার সাথে কথা বলে আমার কাছে মনে হচ্ছে সে হচ্ছে আমাদের একটা ভালো একটা ভ্যালুয়েবল লিড, যে ঠিক আছে সে আমাদের প্রোডাক্টটা নিতে পারে। এখন ধরলাম যে এই লিডটার যদি আমরা ফর্ম ভিউতে আসি, এখানে সেলস পারসন বা ইত্যাদি আদার ডিটেলস তো আছেই। তারপর এখানে আমাদের হচ্ছে কোটেশন তৈরি করা যায় আমাদের সিআরএম থেকে, এমন না যে সেলস মডিউল থেকে তৈরি করতে হবে, আমরা সিআরএম থেকে আমাদের কোটেশন তৈরি করতে পারি। এবং আমরা দিতে পারি যে ঠিক আছে, আমরা প্রপোজাল স্টেটে স্টেটে এটাকে রেখে দিতে পারি যে হ্যাঁ, তাকে আমরা কোনো একটা এখান থেকেই আমরা সেল অর্ডারটা তৈরি করি যে হ্যাঁ, তাকে আমরা কোনো একটা কোটেশন পাঠিয়েছি। যেমন আমি আবার শাহরুনের কাছে আবার কোনো একটা কিছু সেল করি। যেমন আমরা এখান থেকে যেমন অলরেডি দেখেছি ম্যাট্রেস আমাদের হাতে অনেকগুলো ছিল, আমরা তার কাছে 2টা ম্যাট্রেস সেল করলাম। এখন এখানে আরেকটা জিনিস, যে ঠিক আছে আমাদের তো আমরা তো এখান থেকে দেখার কোনো ওয়ে নাই যে আমাদের হাতে কত কোয়ান্টিটি আছে। ঠিক আছে, আমি এখানে যদি 20 দিয়ে দেই, 20 দেওয়ার সাথে সাথে দেখবেন যে এখানে একটা রেড কালার এখানে শো করবে। এখন এখানে ক্লিক করলে দেখা যাবে যে আমাদের অ্যাভেলেবেল কোয়ান্টিটি আছে 9টা, কিন্তু আমি এখানে 20টা দিয়ে দিয়েছি। তো আমি 20টা এখান থেকে দিতে পারবো না। ওকে, আমি এখন 2টা দিয়েই আগাই। ওকে, এখন এটা হচ্ছে প্রপোজাল। তারপর যখন আমরা আহ, আহ, এটাকে আবার সেম এখান থেকে আমরা অর্ডারটা কনফার্ম করে দিতে পারি। অর্ডার কনফার্ম করে দিলে সেটা এখন আবার ডেলিভারির জন্য ওয়েটিং এ থাকবে। এমনকি অপরচুনিটিকে আমরা অন হিসেবে বলে দিতে পারি যে হ্যাঁ, সে আমাদের কাছ থেকে প্রোডাক্টটা নিয়েছে অলরেডি। এমনকি এমন না যে তাকে আমরা একবারই তার শুধু প্রপোজাল দিতে পারবো, আমরা যতবার খুশি থাকতে আমরা নতুন কোটেশন দিতে পারবো, আর সেই অনুযায়ী এখানে অর্ডারটা আপডেটও হতে পারে যে হ্যাঁ, অর্ডারের অ্যামাউন্টটা আসলে কত। এই যে আমরা এখানে ওন হওয়ার পরেও বা যে কোনো স্টেটে আমরা দেখতে পারবো যে তার কাছে আমরা কত টাকার অর্ডার দিয়েছি। এখন এই অর্ডারটা সেম ওয়েতে আমরা এখন সেল অর্ডারে যাই। সেল অর্ডার থেকে অর্ডারটা আমরা এখান থেকে আবার ডেলিভারি করি। ডেলিভারি করার পরে এখন আমরা আমাদের এটা স্টক থেকে চলে গেছে, আমরা যদি এখান থেকে সরাসরি বিল করে কাস্টমারকে দিয়ে দিতে চাই, যে আমরা ঠিক আছে বিল ক্রিয়েট করলাম। বিল ক্রিয়েট করার পরে ইনভয়েসটা আমরা সেখান থেকে দিয়ে দিব। এখন ওটাতে বাই ডিফল্ট কিছু প্রিন্টের অপশন আছে, যেটা আর কি আসলে আমি একটা প্রিন্ট দিয়ে দেখাই যে আসলে কিরকম দেখায় ওটা ডিফল্ট প্রসেসে। ওকে, ইনভয়েসটা আসলে অনেকটাই সিম্পল ওটাতে। ইনভয়েস ইয়াটা মেইনলি এই সিম্পল জিনিসগুলোকে আমাদের ডেভেলপ করে কাস্টমাইজ করে দিতে হয় কোম্পানি ওয়াইজ। তাদের ইনভয়েস স্ট্রাকচার এক একজনে এক এক রকম থাকে, তো সেই অনুযায়ী আমাদের মেইনলি ডেভেলপ করতে হয়। হুম,
তো সেম অ্যাজ আমরা এখান থেকে পে করে দিলাম আমরা, ঠিক আছে, যেহেতু আমরা সেল করেছি সে আমাদের ক্যাশেই পেমেন্টটা করলো। ক্রিয়েট পেমেন্ট করার সাথে সাথে আমাদের এটা ইনভয়েসটা পেইড হয়ে যাবে। এখন আসি আমাদের এই ক্লাসের ফাইনাল অপশন, সেটা হচ্ছে এক্সপেন্সে। যেহেতু আমরা কোম্পানির পুরো একটা ইন টু এন্ড ফ্লো নিয়ে কাজ করব, সেহেতু আমাদের পারচেস, সেলস, অ্যাকাউন্টিং, ইনভেন্টরি, এমনকি এক্সপেন্সটাও দরকার। তার আগে আমি একটু দেখে নিতে চাচ্ছি ড্যাশবোর্ডটা, ওডোর যে ড্যাশবোর্ডটা আছে সেটা। সরি, ড্যাশবোর্ডটা ওপেন হচ্ছে। ওকে। ওডোর ড্যাশবোর্ডে আমরা এখানে বেসিক কিছু ইনফরমেশন দেখাই, যে আমরা হচ্ছে এভারেজ অর্ডার কত, কত টাকার অর্ডার আমরা পেয়েছি, টোটাল কত অর্ডার ইত্যাদি ডিটেলস। যেমন এখানে টপ কাস্টমার আছে, টপ অর্ডার কে কে আছে, যে টপ প্রোডাক্ট, যে কোন প্রোডাক্ট আমাদের বেশি সেল হয়েছে, এই ডিটেলস গুলো আমরা ওডোর ড্যাশবোর্ডে দেখতে পারি। তারপর আমাদের এখানে প্রোডাক্টেরও একটা ড্যাশবোর্ড আছে। বিভিন্ন টাইপের ড্যাশবোর্ড আমরা এখান থেকে দেখতে পারবো, ওডো আমাদেরকে এখানে প্রোভাইড করতেছে। সে অনুযায়ী অ্যাকাউন্টিং, ইনভয়েসিং এর বা এক্সপেন্সের ইত্যাদি ড্যাশবোর্ড গুলো আমরা এখান থেকে দেখতে পারবো, যেটা আর কি ওডো আমাদের প্রোভাইড করে। তারপর আমরা আরেকটা জিনিস করতে পারি এখানে, যে আমরা আমাদের নিজেদের একটা ড্যাশবোর্ড আমাদের নিজেদের মতো করে আমরা সাজায় নিতে পারি। যদিও এখানে ডাটা নাই, সেই কারণে আমি ওইভাবে দেখাতে পারছি না, কিন্তু আমরা কাস্টমাইজ ড্যাশবোর্ড আমরা এখানে অ্যাড করতে পারি কিছুটা ফ্রন্ট এন্ড থেকেই। মেইনলি হচ্ছে আমরা যে একটু আগে দেখেছিলাম যে আমরা এখানে গ্রুপ করে নিতে পারি, যে ভেন্ডর ওয়াইজ আমরা গ্রুপ করলাম। গ্রুপ করলে কি হয়, আমরা এখানে দেখতে পাচ্ছি যে কোন কোন কার কাছে আমরা কত টাকা জিনিস পারচেস করলাম। এখন এই গ্রুপটাকেই আমরা যদি এখানে ড্যাশবোর্ডে অ্যাড করে দেই, তখন জিনিসটা আমার ড্যাশবোর্ডে শো করবে। আচ্ছা, এখন আসি হচ্ছে এক্সপেন্স, যেটা দিয়ে আর কি আমি শেষ করে দিব। সেটা হচ্ছে এক্সপেন্সের ক্ষেত্রে আমরা যখন এক্সপেন্স মডিউলে যাই, এখন আমরা নিউ একটা এক্সপেন্স তৈরি করি। এক্সপেন্স ক্যাটাগরি অলরেডি ডিফাইন করতে হয়। আমি অলরেডি কয়েকটা এক্সপেন্স ক্যাটাগরি ডিফাইন করে রেখেছি, সেই অনুযায়ী আমরা দেখাচ্ছি। এখানে ধরলাম আমি 500 টাকা কোনো একটা ট্রাভেলে আমাদের খরচা হয়েছে, এবং এমপ্লয়ি কোন এমপ্লয়ি সেটা অ্যাপ্লাই করছে সেটা এখানে দিতে হবে। তারপর যদি আমরা এটা সাবমিট করি, সাবমিট করার পর এটা হচ্ছে একটা অ্যাপ্রুভাল, হ্যাঁ অ্যাপ্রুভালে চলে যাবে, যে ঠিক আছে এখন সেটা ম্যানেজার, বা আমরা সেটা কনফিগার করে দিতে পারবো যে ম্যানেজার করবে নাকি অ্যাকাউন্টস করবে। এখন পোস্টেড টু জার্নাল এন্ট্রি করার পরে আমরা এখান থেকে পোস্টেড এক্সপেন্স করে দেই। তারপর হচ্ছে অ্যাকাউন্ট, যেহেতু যে কোনো খরচাগুলো পে করে, তো অ্যাকাউন্ট সেটাকে যখনই পে করে দিবে, সেটা সাধারণত তো ক্যাশেই হয়। তো ক্যাশে পেমেন্ট করার সাথে সাথে আমরা তখন এই অ্যাকাউন্টস এর ব্যালেন্স শিটটায়, অ্যাকাউন্টস এর প্রফিট অ্যান্ড লসে দেখতে পারবো যে হ্যাঁ আমাদের খরচা বাদ দিয়ে আমাদের আসলে কত টাকা প্রফিট বা কত টাকা লস হলো। আমরা যদি এখন প্রফিট অ্যান্ড লস রিপোর্টটাই চলে আসি, তখন আমরা এই যে এখান থেকে দেখতে পারবো, যদিও এটা ওডোর ডিফল্ট রিপোর্টিং। এখানে আমাদের কত টাকার রেভিনিউ হলো, তারপর হচ্ছে কত টাকার আমরা প্রফিট প্রফিট করলাম, গ্রস প্রফিটটা আমরা দেখতে পাচ্ছি। তেমনকি লেস অপারেটিং এক্সপেন্স, যে আমাদের এটার জন্য মানে আমাদের অপারেটিং খরচা কত, সেটা আমরা এখানে যেহেতু 500 টাকা এন্ট্রি দিয়েছি, সেহেতু 500 টাকা, সেটা বাদ দিয়ে আমাদের নেট প্রফিটটা আমাদের এখানে দেখাচ্ছে। আমাদের এন্ট্রি যত সুন্দর হবে, যতটা ক্লিয়ার হবে, এখানকার রিপোর্ট গুলো ততটা স্পষ্ট ভাবে এখানে চলে আসবে। ওকে, এটাই ছিল হচ্ছে আমার ওডোর 19 এন্টারপ্রাইজের একটা ছোট ইন টু এন্ড ফ্লো, যেখানে আমি পুরো একটা যে কোনো একটা বিজনেসের জন্য কিভাবে ওডো কনফিগার না, ওডো প্রসেসটা আসলে কিরকম থাকে, যেটা আমি অলরেডি আগে থেকে কনফিগার করে রেখেছি। এটার পরেও যে সকল জিনিস, যেমন ধরেন রিপোর্টিং বিশেষ করে, তারপর ফ্লোতে কোনো কিছু দরকার পড়লে অ্যাড করা, যদি কোনো অ্যাপ্রুভাল লেয়ার দরকার পড়ে, বা কোনো ওডোতে যে ফিল্ড গুলো আছে সেগুলো ছাড়াও যদি আমাদের অনেক কিছু দরকার পড়ে, সেগুলো আমাদের মাস্ট বি ডেভেলপ করে দিতে হয়, যেটা বাংলাদেশের বিজনেসের সাথে ম্যাচ করে না, প্রত্যেকটা জিনিস আমাদের ডেভেলপ করতে হয়। ওকে, এখন আসি হচ্ছে একটা ইন্টারেস্টিং জিনিস, সেটা হচ্ছে ওডো অ্যাপ স্টোর। এখন এই অ্যাপ স্টোরটা কি, এটা না হয় আমি দেখালাম যে ওডোর এন্টারপ্রাইজ এডিশন তো অবশ্যই এটার কস্ট আছে, যেটা আর কি ওডোতে আমাদের প্রোভাইড করতে হয়। এমনকি আমরা যদি এটাকে ডেভেলপও করি ওডোকে, আমাদের সেটার জন্য পার ইউজার আমাদের কস্ট পে করতে হয়, প্লাস আমাদের ডেভেলপমেন্ট কস্ট এবং সার্ভার কস্ট সবকিছু আমাদের বেয়ার করতে হয় এন্টারপ্রাইজকে ডেভেলপ করার জন্য।
কিন্তু এখন যদি আসি আমরা আসলে কমিউনিটিটা দেখতে কিরকম, আমরা তো কমিউনিটি দেখলাম না, কমিউনিটিতে কি এমন জিনিস নাই যেটার জন্য আমাদের কি জানি বলে সব কমিউনিটিতে ওডো দুটাকে আলাদা করে দিয়েছে। ওকে, আমরা একটা লাইভ সার্ভার যেটা আছে, এটা যে কোনো যে কোনো স্টুডেন্ট তারা গিয়ে সেখানে প্র্যাকটিস করতে পারে ওডো নিয়ে, সেটা হচ্ছে রানবট। রানবটে গেলে ওডোর অনেক ধরনের ভার্সন আমরা এখানে, সরি এটা ইনকেস এখন ওপেন হচ্ছে না রানবটটা। ওকে, কোনো এটা যদিও ওডো থেকেই প্রোভাইড করে, কিন্তু কোনো কারণে এখন এটা অফ করা আছে, এই জন্য আমি কমিউনিটিটা দেখাতে পারছি না আপনাদের। ওকে, আমরা এখন আসি হচ্ছে ওডো অ্যাপ স্টোরে। তাও আমি বলে রাখি যে সাধারণত অ্যাকাউন্টিং যে মডিউলটা আছে, আমরা অ্যাকাউন্টিং এর যে পার্ট গুলো দেখলাম, তারপর হচ্ছে অ্যাকাউন্টিং যে রিপোর্টিং গুলো দেখলাম, সেটা আমাদের কমিউনিটিতে একদম এক্সিস্ট করে না। যেহেতু এক্সিস্ট করে না, তার মানে আমরা তখন রিপোর্টিং গুলা দেখতে পারবো না অ্যাকাউন্টিং এর। তারপর যদি আমরা এমপ্লয়ি মডিউল, যদিও এখানে একটা ইনস্টল করা আছে, কিন্তু আমরা যদি পেরোলে আসি, যেটা কি এমপ্লয়ের একটা ইম্পর্টেন্ট পার্ট, সেই পেরোলটাও আমরা কমিউনিটিতে দেখতে পারবো না। এখন যদি আর কি এই মডিউল গুলা নাই থাকে, তো অ্যাকাউন্টিং ছাড়া তো আমাদের কোনো সাধারণত কোনো একটা বিজনেস থাকে না। তো অ্যাকাউন্টিং অবশ্যই মাস্ট এখানে থাকতে হবে। এখন তখন আমরা কি করি, আমরা যদি আহ, পুরা এন্টারপ্রাইজ কমিউনিটি ইউজ করি, তাহলে আমরা কি তাহলে অ্যাকাউন্টিং ইউজ করবো না, নাকি পুরোটাই আমাদের তখন ডেভেলপ করতে হবে? সেটার জন্য আমরা আসি ওডো অ্যাপ স্টোর। ওডো অ্যাপ স্টোর হচ্ছে আমরা যেরকম গুগল প্লে স্টোর দেখতাম, যে এখানে যারা ডেভেলপার আছে তারা বিভিন্ন অ্যাপ ডেভেলপ করে সেখানে আপলোড করে, ঠিক সেম অ্যাজ ওডো অ্যাপ স্টোর, যেখানে আমরা পেইড অ্যাপ ওডো গুগল প্লে স্টোরে যেরকম পেইড অ্যাপ ফ্রি অ্যাপ দুই ধরনের অ্যাপসই পাওয়া যায়, তো ওডো অ্যাপ স্টোরেও সেম পেইড অ্যাপ এবং ফ্রি ফ্রি অ্যাপ পাওয়া যায়। এখানে আমরা দেখতে পারবো যে ওডোর আমরা যেহেতু অ্যাকাউন্টিং মডিউলটা আমাদের এখানে এক্সিস্ট করতেছে না, ঠিক আছে, মানে কমিউনিটি যেহেতু এক্সিস্ট করতেছে না, তো আমরা দেখি যে আমাদের এই অ্যাকাউন্টিং মডিউলটা আমাদের অ্যাপ স্টোরে আছে নাকি। Okay? আমি যদি অ্যাকাউন্টিং লিখে সার্চ দিই, তো অনেক ধরনের, সরি এখানে, ওকে এখন হয়তো কোনো অ্যাকাউন্টিং মডিউল এখানে অ্যাভেলেবেল শো করছে না, কিন্তু অ্যাপ স্টোরে অনেক সময় অ্যাকাউন্টিং মডিউল পাওয়া যায়। এটা হচ্ছে হয়তো পেইড থাকে বা ফ্রিতে থাকে, তখন সেটা আমরা সরাসরি ডাউনলোড করে ইউজ করতে পারবো। এখানে সব ধরনের মডিউলই আমরা দেখছি এখানে একটা নির্দিষ্ট অ্যামাউন্টে তারা বিক্রি করছে। যেমন যে কোনো কিছু, যেমন এখানে দেওয়া আছে আহ, একটা ড্যাশবোর্ড, ওটাতে কিন্তু ড্যাশবোর্ডটা আসলে অতটা আমার কাছে ইউজার ফ্রেন্ডলি মনে হয় না, যে ড্যাশবোর্ডটা আসলে বাংলাদেশে যেসব সফটওয়্যার আছে সেগুলোর মতো না। তো এখানে একটা ড্যাশবোর্ড নিনজা নামে একটা মডিউল আছে, আমরা যদি সেটাকে পারচেস করি, সেটার জন্য অবশ্যই $600 আমাদের পে করতে হবে। এটা পারচেস করলে তখন হচ্ছে সেই মডিউলটা আমরা ইউজ করতে পারবো। তারপর ওটাতে সব থেকে পপুলার একটা, ওডো অ্যাপ স্টোরে পপুলার একটা মডিউল হচ্ছে শপিফাই টু ওডো কানেক্টর। মানে শপিফাইয়ের যে অর্ডার গুলা আছে সেগুলা, শপিফাই কিন্তু ওডোতে ইন্টিগ্রেটেড না বাই ডিফল্ট। তো আমরা যদি শপিফাই সাধারণত ই কমার্স বিজনেসের জন্য অনেক পপুলার, এটা বাংলাদেশে বা ওয়ার্ল্ড ওয়াইড, সেটা যদি আমরা ওডোকে ইন্টিগ্রেট করতে যাই, তো এরকম অবশ্যই একটা মডিউল দরকার যেটা দিয়ে আমরা শপিফাইয়ের সাথে ওডোকে কানেক্ট করতে পারবো। এবং এটার প্রাইস দেখেছেন, যেটা হচ্ছে প্রায় $600 কাছাকাছি। এটাও আমাদের মতো কোনো একটা ডেভেলপার তৈরি করে সে সেটা ওডো অ্যাপ স্টোরে সেল করেছে। এমনকি ওডো ডেভেলপমেন্টে এটা একটা ইনকাম সোর্স, যে যারা আর কি ওডো ডেভেলপার আছে তারা এরকম ইউনিক অ্যাপ মডিউল আমরা তৈরি করে সেটাকে আমরা অ্যাপ স্টোরে সেল করতে পারবো, অ্যাজ লাইক এস গুগল প্লে স্টোর। গুগল প্লে স্টোরে দেখবেন অনেক ধরনের অ্যাপস আছে যেগুলো আর কি ফ্রি না, যেহেতু এটা একটা এন্টারপ্রাইজ লেভেলের একটা ইআরপি সিস্টেম, তো এখানে অনেকগুলোই আছে যেগুলো হচ্ছে ফ্রি অ্যাপ থেকে পেইড অ্যাপই সব থেকে বেশি পাওয়া যায় এখানে, আর সেগুলো সব থেকে বেশি রিলায়েবল এবং সাপোর্ট পাওয়া যায়। এমন হয় যে আমি একটা অ্যাপ তৈরি করে ভুলে গেলাম, ওটার কোনো আপডেট নাই, কোনো কিছু নাই, ওটাও সবসময় আপডেট হতে থাকে প্রতিনিয়ত, সেই অনুযায়ী অবশ্যই অ্যাপের একটা আপডেট লাগবে। ফ্রি অ্যাপ গুলো সাধারণত অনেক সময় আপডেট থাকে না বা ভিতরে কোনো বাগ থাকে, কিন্তু পেইড অ্যাপ গুলাই মাস্ট বি এটা একজন ডেভেলপার সবসময় এটা মনিটরিং করতে থাকে। তো এটা একটা ভালো একটা আমাদের জন্য অপরচুনিটি, শুধু জব না, আমরা
ইউনিক মডিউল যে কোনো টাইপের, সেটাও আমরা এখানে নিয়ে আসতে পারি। এমনকি এটা দেখতে পারেন যে এটা প্রায় 2240 বার সেল হয়েছে এই $600 যেই মডিউলটা আছে। তো এরকম বাংলাদেশে অনেক ধরনের আহ, জিনিস আছে যেটার সাথে ওডো কানেক্টেড না। যেমন বলা যায় যে সেটা স্ট্রিট ফাস্ট হতে পারে, কুরিয়ার সার্ভিস। এটা কিন্তু ওডো এন্টারপ্রাইজও সেটা এক্সিস্ট করে না, কারণ এটা বাংলাদেশে জিনিস, সেটা অবশ্যই আমাদের ডেভেলপ করতে হবে। তারপর এসএসএল কমার্স আছে, এরকম অনেক ধরনের কানেকশন আছে যেটা কিন্তু ডেভেলপ ছাড়া কোনো ওয়ে নাই। আহ, এ- এটাই ছিল হচ্ছে আমার আজকের ক্লাসের মেইন অংশ। শেষে হচ্ছে ওডো রোড ম্যাপটা, আমরা গত ক্লাসেও সেই রোড ম্যাপটা দেখেছি যে ওডোর রোড ম্যাপটা আসলে আমাদের এই পুরা যে ক্লাসের রোড ম্যাপটা কিরকম হয়, পুরা কোর্সটার রোড ম্যাপটা কিরকম হবে।